হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তা ফিউচার ব্রাইট পরিবারের সকল সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। তা তোমাদের সম্প্রতি যে এনটিপিসি এক্সাম চলছে এবং তাতে দেখা গেছে যে ম্যাক্সিমাম শিফটে রিজনিং থেকে কিন্তু সেম টাইপের প্রশ্ন আসছে। তো কি প্রশ্ন আসছে এবং কিভাবে আমরা তাড়াতাড়ি সলভ করব, সমস্ত টেকনিক কিন্তু তোমাদেরকে আর শিখিয়ে দেওয়া হবে। তাই তোমাদেরকে বলবো যে পুরোটা ক্লাস কিন্তু মনোযোগ সহকারে দেখবে, তাহলে রিজনিং থেকে আশা করি তোমরা 30-30 অ্যাটেন্ড করে আসতে পারবে। বোঝা গেছে? চলো তাহলে এবার দেখে নেওয়া যাক যে আমাদের প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো যে প্রত্যেক শিফটে একটি করে কিন্তু প্রশ্ন থাকছেই থাকছে। যে 5 তারিখ থেকে এক্সাম স্টার্ট হয়েছে এবং এন্ড পর্যন্ত পুরো মানে প্রত্যেকটা ডেটেই কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু থাকবেই। তো কিভাবে সলভ করবে, এই কারণে বলবো সবাই কিন্তু প্র্যাকটিস কিন্তু মাস্ট বি করবেই। দেখো এখানে আমাদের কি বলেছে যে 15 থেকে বলেছে 1365, মানে 15-র সাথে এর রিলেটেড, হ্যাঁ 27-এর সাথে এর রিলেটেড, তার মানে 43-এর সাথে এখানে আসবে। তাহলে তোমাদের এখানে ভাবতে হবে যে 15 থেকে এটা কিভাবে এসছে। বোঝা গেছে? এগুলো ভাবতে হবে, জাস্ট এই কারণে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দেখো, এগুলো কিন্তু খুবই সোজা জিনিস, খুবই ইজি, যেটা সবাই পারবে। কিন্তু কি বলতো, সবাই একটু কঠিন ভেবে নিচ্ছে, যে কারণে হয়তো একটু তাদের কাছে কঠিন লাগছে। বাট তোমরা যদি সহজ ভাবো না, আমি গ্যারান্টি বলবো, গ্যারান্টি সহকারে যে তোমাদের সহজই লাগবে। যেমন ধরো এই যে 15 থেকে আমরা 1365 কিভাবে পাচ্ছি দেখো তো, একটু ভালো করে দেখাও। দেখো এই এক এক প্রথমে রেখেছে, 5 শেষে রেখেছে, দেখেছো দেখেছো, মানে এই 15কে কি করেছে একবার মানে ছড়িয়ে লিখেছে। এককে প্রথমে, এক চলেছে এখানে, আর 5 চলে গেছে কোথায়, এখানে। এবার দেখো 1 আর 5 যোগ করলে কত হয়, বলবে 6। 1 আর 5 যোগ করলে আসছে 6, 6-এর স্কোয়ার করলে কত হয়, 36। বোঝা গেছে কি বললাম? তাহলে এখানে দেখো তাই 2 প্রথমে আছে, 7 শেষে আছে। এবার 2 আর 7 যোগ করলে কত হয়, 9। তাহলে 9-এর বর্গ করলে কত হয়, বলবে 81। সেম এখানে 4-কে প্রথমে লেখো আর 3-কে শেষে লেখো। এবার 4 আর 3 যোগ করো 7, 7-এর বর্গ করে দাও, বলবে 49। ব্যাস, তাহলে দেখো 44, 44, 93, দেখো অপশন ডি, মানে অপশন ডি কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বললাম? এই কারণে বলি যে এই টাইপের রিজনিং কিন্তু প্রত্যেক শিফটে কিন্তু একটি থাকছেই থাকছে। বোঝা গেছে? তাই বলবো সবাই প্র্যাকটিস কিন্তু এই টাইপের মাস্ট বি বেশি করে করো। হ্যাঁ, 2 নম্বর দেখো কি বলেছে, এই যে তোমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন, ম্যাথামেটিক্যাল অপারেশন থেকেও কিন্তু প্রশ্ন থাকছে। যারা এক্সাম দিয়েছো তারাও আশা করি এই টাইপের প্রশ্ন পেয়েছো, এবং যারা এক্সাম এখনো পর্যন্ত দেওনি, তাই বারবার বলবো যে ম্যাথামেটিক্যাল অপারেশন থেকেও কিন্তু প্রশ্ন থাকছে এবং এই প্যাটার্নের প্রশ্ন থাকছে। তাই এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমরা সবাই প্র্যাকটিস করে নেবে। দেখো তাহলে বলো এবার এর কারেক্ট আনসার কত আসছে। দেখো বলেছে কিউ মানে যোগ, জে মানে গুণ, টি মানে বিয়োগ, কে মানে ভাগ। তাহলে কে মানে যদি ভাগ বলে, তাহলে কে এর এখানে ভাগ বসিয়ে দেবো। কিউ মানে কি বলেছে, বলবে কিউ মানে আমাদের যোগ বলেছে, তাহলে কিউ এখানে আমরা কি করবো, যোগ বুঝ দেবো। হ্যাঁ, যে মানে কি, বলবে যে মানে তো আমাদের গুণ বলেছে, গুণ, তাহলে এখানে আমরা যে জায়গায় গুণ সিম্বল বসাই। আর টি মানে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ বসাই। আর এই যে ম্যাথামেটিক্যাল অপারেশন সবসময় তোমরা কি নিয়ম মেনে করবে, সেটা হচ্ছে কি বদমাস নিয়ম, বিওডি এম এ এস। হ্যাঁ, বদমাস নিয়ম মানে প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগের কাজ। তার মানে আমাদের এখানে ব্র্যাকেট আর অফ তো নেই। তার মানে প্রথমে কি করবো আমরা, প্রথমে ভাগের কাজ করব, তারপরে গুণের, তারপরে যোগের, তারপরে বিয়োগের করবে এন্ডে গিয়ে। হ্যাঁ, তাহলে ভাগের কাজ যদি করি, তাহলে দেখো এখানে 52-কে 4 দিয়ে ভাগ করবো। দেখো তো একটু ভাগ অবস্থা রয়েছে আমাকে। তাহলে 52-কে যদি 4 দিয়ে ভাগ করি কত চলে আসবে, বলবে 13 চলে আসবে। হ্যাঁ, তারপরে প্লাস কত রয়েছে দেখো আমাদের 6 গুণ 12 মাইনাস কত রয়েছে আমাদের 8। তাহলে দেখো আমাদের ভাগের কাজ শেষ হয়ে গেছে। এবার কিসের কাজ করবো আমরা, গুণের কাজ। আর তোমরা না এগুলো কি করবে, জাস্ট চোখের দেখায় তাড়াতাড়ি সলভ করবে এক্সাম হলে। যে গুণের কাজ যদি করি, তাহলে কত হচ্ছে, এখানে গুণ করো, 6 × 72, 72-এর সাথে এবার 13 যোগ করবো, কারণ গুণের কাজ শেষ হয়ে গেছে। এবার আমাদের যোগের কাজ করতে হবে। তাহলে 72-এর সাথে যদি 13-কে অ্যাড করে দিই কত চলে আসে, বলবে 85। 85 থেকে 8-কে মাইনাস করে দাও, তাহলে কত চলে আসছে, বলবে 77। ব্যাস 77 দেখো অপশন ডিতে রয়েছে। তার মানে অপশন ডি কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। তোমাদেরকে জাস্ট এগুলো কি অন স্ক্রিন দেখে কিন্তু সলভ করতে হবে মাইন্ডে। হয়তো সামান্য একটু ক্যালকুলেশনের জন্য খাতা পেনের বা রাফ কাগজের এক্সাম হলে প্রয়োজন পড়তে পারে। সেই মতো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে যাতে রাফ কাগজেরও প্রয়োজন আমাদের না পড়ে। বোঝা গেছে কি বলেছি? চলো এবার দেখো, এই নাও 3 নম্বর প্রশ্ন।
রেলওয়ে এক্সামের বর্তমানে বলতে পারো যে এই প্রশ্ন কিন্তু ট্রেন্ডিং প্রশ্ন চলছে, কারণ রেলওয়ে এক্সাম দেখো আগে যে তোমাদের এক্সামগুলো কমপ্লিট হয়ে গেছে, সে এএলপি বলো, টেকনিশিয়ান বলো, আরপিএফ এসআই বলো, ওখানেও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন দিয়েছে। এবং এনটিপিসি এক্সামও তোমাদের প্রত্যেক শিফটে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন একটি থাকছে। এবং আমি এই প্যাটার্নের প্রশ্ন অনেকদিন আগেই দেখো তোমাদেরকে ক্লাস দিয়ে দিয়েছি, যারা দেখোনি বলবো প্লে লিস্ট থেকে দেখে নেবে। এবং সব থেকে সুপার ফাস্ট টেকনিক দিয়েছি, যে দেখা মাত্রই কিভাবে সলভ করবে উইথাউট পেন পেপার ছাড়া। যাও একবার দেখে আসো, এবং কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে আসবে। হ্যাঁ, 3 নম্বর দেখো কি বলেছে আমাদের। আমরা কি প্রশ্ন কি দিয়েছে আমরা না দেখেও কিন্তু উত্তর বের করতে পারি। প্রশ্ন কি দিয়েছে না দেখে উত্তর বের করা এও কি সম্ভব? অবশ্যই দেখো, আমাদের এখানে হ্যাশট্যাগ থেকে এর সাথে সম্পর্ক হচ্ছে, পার্সেন্টেজ থেকে এটা এসছে, তাই তো? তাহলে হ্যাশট্যাগের মান এখানে সবার দেখো 4টে অপশনে দিয়ে দিয়েছে, 4টে অপশনে দিয়েছে। 4টে অপশনে যদি দিয়ে দেয় তাহলে দেখো আমাদের এখানে কি দিয়েছে, দেখো এবার ফলো করো। এই অপশন এতে দিয়েছে দেখো পিজেএফ, 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 পিজেএফ। বোঝা গেছে কি বললাম? যখনই এই টাইপের প্রশ্ন দেখবে যে কোনো এক্সামে, শুধু জাস্ট একটি লজিক রাখবে, সুপার ফাস্ট লজিক, যে সবার মধ্যে যেটা মিল থাকবে সেটাকে আমরা নেব, আর যে মিল নেই বলবো বাবা তোমারও আমার দরকার নেই। বোঝা গেছে? বাস্তব লজিক লাগাও, এই টাইপের প্রশ্ন সলভ করো। সবাই বলে নাকি আবার কঠিন প্রশ্ন। দেখো টি যে এ, তার মানে এ আলাদা হয়েছে, একে ক্যান্সেল আউট করে দিচ্ছি আমরা। বোঝা গেছে কি বললাম? এবার দেখো, এবার কি হচ্ছে দেখো এইচ বি এক্স, এইচ বি এক্স, দেখো এইচ বি এক্স যদি দেখো এখানে পার্সেন্টেজের মানটা এটা দিয়েছে আমাদের। দেখো এখানে পার্সেন্টেজের মান কিন্তু এখানে বলে দিয়েছে কোনটা হবে। তাহলে দেখো এই পার্সেন্টেজের মান আমাদের এখানে কোনটার মধ্যে মিলছে, দেখো এখানে পার্সেন্টেজের মান কি বলছে, এমজিসি, এমজিও, এমজিসি, এনজিসি। তার মানে দেখো মিলছে কোনটা, মিল কোনটা বলবে, মিল আমাদের এমজিসি আর তো দুটো মিল নেই। তাহলে যারা মিল নেই তাদেরকে কেটে দাও। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার হয়েছে? আর এই প্রথম তোমরা এই ধরনের সুপার ফাস্ট টেকনিক দেখছো, যে এই টাইপের রিজনিং উইথাউট পেন পেপার ছাড়া মজার ছলে সলভ করা যায়, এও কি সম্ভব? বোঝা গেছে? ভালো লাগলে অবশ্যই একটি পেয়াসা কমেন্ট, লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। দেখো তাহলে ডি অপশন ক্যান্সেল আউট হয়ে গেছে, সি অপশন আমাদের ক্যান্সেল আউট হয়ে গেছে, বি অপশনও এখানে ক্যান্সেল আউট হয়ে গেছে, এ অপশনে আমাদের দুটোই রাইট হয়েছে। তার মানে আমাদের এটা চলে আসবে কি উত্তর। বোঝা গেছে কি বললাম? একটু ডাউট লাগলো? চলো না আরো একটি তোমাদের জন্য রেখেছি, কতক্ষণ বুঝবে না, এই নাও। হ্যাঁ, প্রশ্ন তারপরে বলবে যে এই টাইপের প্রশ্ন স্যার আমরাও দেখা মাত্রই সলভ করে আসবো, এই তো কিচ্ছু না, জলভাত। হ্যাঁ, দেখো কি বলেছে, হ্যাশট্যাগের মান বলেছে ইএমআই, 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 ইএমজে। বাবা আলাদা আলাদা, তুমি চলো, তুমি ক্যান্সেল। হ্যাঁ, তাহলে এবার তারপরে দেখো জেএসএন, জে আর এম, জে আর এন, জে আর এন। তার মানে মিল কোনটা? মিল বলবে জে আর এন, জে আর এন। তার মানে এই দুটো মিল নেই, এদেরকে ক্যান্সেল আউট করে দাও। তাহলে দেখো তো আমাদের এ ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এ তো উত্তর হচ্ছে না। বি এখানে ক্যান্সেল হয়ে গেছে, বিও উত্তর হবে না। তাহলে দেখো সি, সি আর ডি, দেখো ডি তো আগে এখানে ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে ডি কেও বাদ দিয়ে দাও, পড়ে থাকলো কি সি। তাহলে সি চলে আসলো তোমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। বোঝা গেছে? এবার বোঝা গেছে যে দেখো কতটা সুপারফাস্ট টেকনিক, যে দেখা মাত্রই এক্সামে তোমরা অন্যান্যদের তুলনায় সলভ করে আসবে। এইভাবে না রিজনিংও সলভ করতে হয় ম্যাথের মতো পুরো ক্রান্তিকারী রূপে, যে দেখা মাত্রই সলভ করা যায়। বোঝা গেল? চলো দেখো এই নাও বিবৃতি। দেখো সিলোজিজম থেকেও কিন্তু দুটো তিনটে প্রশ্ন থাকছে, তাই সবাইকে বলবো যে সিলোজিজমের ক্লাস দেখো অলরেডি দেওয়া আছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। দেখো কি বলেছে সিলোজিজম থেকে প্রশ্ন, বলেছে কিছু ব্যাগ হলো নোটবুক, কিছু ব্যাগ নোটবুক। তাহলে নাও এই দেখো এটা হচ্ছে আমাদের ব্যাগ, আমি এটাকে কি ধরে নিলাম, ব্যাগ ধরে নিলাম। এই নাও ব্যাগ লিখে দিচ্ছি, ব্যাগ। এই ব্যাগের মধ্যে কিছুটাকে কি রাখতে বলেছে আমাদের,
কিছুটা আমাদের নোটবুক থাকবে, তাহলে এই নাও এটাকে আমরা নোটবুক লিখে দিই, নোটবুক, নোটবুক, বোঝা গেছে। তারপরে 2 নম্বর বিবৃতি কি বলেছে, সব নোটবুকই ল্যাপটপ, তার মানে পুরো নোটবুকটা আমাদের কি হবে, ল্যাপটপ হবে। এই নাও ল্যাপটপ লিখে দাও, হ্যাঁ হয়েছে। এবার চলে আসো, দেখো উপসংহারে কি বলেছে তোমাদের। উপসংহার একে বলেছে কিছু ব্যাগ ল্যাপটপ, আচ্ছা ব্যাগ কোনটা, বলবে ব্যাগ তো আমাদের এটা। আর বলেছে কিছু ব্যাগ ল্যাপটপ, ল্যাপটপ কোনটা, বলবে ল্যাপটপ তো আমাদের এটা। তা দেখো তো ব্যাগের সাথে ল্যাপটপ এখানে কিছুটা আছে কিনা, বলবে হ্যাঁ অবশ্যই কিছু তো অ্যাটাচ রয়েছে, তার মানে কিছুটা হবে, মানে 1 নম্বর আমাদের কারেক্ট হবে, বোঝা গেছে। 2 নম্বর দেখো সব ল্যাপটপই নোটবুক, বলো সব ল্যাপটপ কি আমাদের নোটবুক, বলবেন না, কারণ তোমাদেরকে আমি বলেছিলাম কেন, যে এই বাইরের থেকে যদি তুমি ভেতরের দিকে যাও তাহলে কিছু কথা হয়, কিছু কথা। এই যে তোমাদের যে সুপারফাস্ট 5G কনসেপ্ট বলি না, তোমাদেরকে বারবার বলি যে এটা তোমাদের নোটবুক করে ওখানে না সমস্ত লিখে রাখো, হ্যাঁ। যে দেখো বাইরের থেকে যদি আমি ভেতরের দিকে যাই তাহলে আমাদের কি হয়, কিছু কথা হয়, আর যদি ভেতর থেকে বাইরের দিকে বেরিয়ে যায় তাহলে সব কথা হয়। কিন্তু আমাদের বলেছে ল্যাপটপ থেকে নোটবুক, তাহলে বলো ল্যাপটপ থেকে এটা, নোটবুক এটা, তাহলে বাইরে থেকে ভেতরে আসছি, তার মানে সব কথা এখানে আমাদের আসবে না, এই কারণে 2 নম্বরকে ক্যান্সেল আউট করব। 1 নম্বর কারেক্ট, 1 নম্বর কারেক্ট মানে অপশন ডি, দেখো শুধুমাত্র উপসংহার 1 অনুসরণ করে, বোঝা গেছে। একদমই সোজা জিনিস, একদম জল ভাতে জিনিস, শুধু দরকার সঠিক কনসেপ্ট, যেটা এফবিআই তোমাদেরকে সব সময় প্রোভাইড করে থাকবে। দরকার তোমাদের ভালোবাসা, তোমাদের ক্রান্তিকারী রূপে যতটা পারবে তোমাদের পরিবারকে বিস্তারিত করবে, বোঝা গেছে। আরে হ্যাঁ কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুল করো না, হ্যাঁ। দেখো এই নাও 6 নম্বর প্রশ্ন, দেখো গোল টেবিল আর বর্গাকার টেবিল, এই দুটো টেবিল থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবেই থাকবে, লিখে রাখো, বলে দিচ্ছি 100% গ্যারান্টি সহকারে গোল টেবিল আর বর্গাকার টেবিল থেকে কিন্তু প্রশ্ন থাকছেই, তাই সবাই প্র্যাকটিস মাস্ট বি করবে। দেখো তাহলে কি বলেছে, আর আমি এই টাইপের প্রশ্ন সমস্ত প্রশ্ন কিন্তু অলরেডি কিন্তু করিয়ে দিয়েছি। দেখো কি বলেছে, যে এ থেকে এইচ পর্যন্ত নামের 8 জন ব্যক্তি, 8 জন ব্যক্তি এমন ভাবে একটি গোল টেবিল, আচ্ছা গোল টেবিল বলেছে, তাহলে এই নাও গোল টেবিলকে অঙ্কন করে দাও, হ্যাঁ। সবাই কি বলেছে, কেন্দ্রের দিকে মুখ করে, তার মানে সবাই এই কেন্দ্রের দিকে মুখ করে থাকবে। দেখো তো ধরো এখানে আমাদের একজন বসেছে, ধরো আমি এখানে এ কে বসালাম, বললাম এ যদি এখানে বসে আর কেন্দ্রের দিকে যদি মুখ করে তাকায় তাহলে এ এর ডান দিক কোন দিক যাবে, বলবে এটা, রাইট সাইড এটা হবে, আর এর লেফট সাইড কি কোনটা হবে, বলবে এটা হবে, বোঝা গেছে। এই রাইট আর লেফট এই বিষয়টা তোমাদেরকে ভালো করে জানতে হবে আগে, না হলে এই গন্ডগোল হবে এই টাইপের প্রশ্ন, বোঝা গেল। দেখো আমি যদি, আমাকে ফলো করো, আমি ধরো টেবিলের কেন্দ্রের দিকে দাঁড়িয়ে আছি, তাহলে আমার ডান হাত কোন দিকে, এইদিকে, তাহলে ডান দিক এই সাইড, বাঁ হাত কোন দিকে, বলবে এই সাইড, তাহলে বাঁ দিক এই সাইড, বোঝা গেছে এবার। আচ্ছা চলো পড়ো, তাহলে ডান দিক বাম দিক ক্লিয়ার হয়েছে। এবার পড়ো, দেখো কি বলেছে, বলেছে জি এ এর বাম দিকে, জি কার বাম দিক থাকবে, বলবে এ এর বাম দিক। আচ্ছা আচ্ছা চলো আমি একে এখানে বসিয়েছি না, তাহলে এখানে একে তোমরা রেখে দাও, মন মর্জি যেখানে কিছু বসালে হবে, হ্যাঁ। একে যদি রাখি এ এর বাম দিকে এদিকে আসবে, তাহলে এখানে জি কে বসিয়ে দাও, জি কে বসিয়ে দাও। আচ্ছা তারপরে কি বলেছে দেখো, বলেছে ডি এর ডানে তৃতীয় বসে আছে, আচ্ছা জি এ এর বাম দিকে এবং ডি এর ডান দিকে, ডি এর ডান দিক যদি থাকে তাহলে ডি কে আমরা এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিই, তাহলে 1 2 3 বলেছে না তৃতীয়তে, তাহলে 1 2 আর এই 3, 3 নম্বরে জি চলে এসছে, হ্যাঁ। আচ্ছা তারপরে কি বলে দেখো, এ এবং বি এর মাঝখানে 2 জন ব্যক্তি বসে আছে, এ আর বি এর মাঝখানে, এ কে যদি এখানে দিই তাহলে বি কে না আমি এখানে দিয়ে দিই, তাহলে আমি এখানে দুজনকে বসিয়ে দিতে পারবো। আচ্ছা দেখো তো টোটালে কজন হয়েছে আমার দাগটা না, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে 8টা হয়েছে, হ্যাঁ ওকে। চলো তারপরে দেখো কি বলেছে, বলেছে সি বি এর নিকটতম প্রতিবেশী নয়, সি বি এর পাশে থাকবে না, মানে বি এর এপাশে তো ডি বসে আছে, তার মানে সি কে আমি এখানে বসাতে পারবো না, তাহলে সি কে না আমি এখানে আপাতত বসিয়ে রাখি। চলো তারপরে দেখো বলছে ই এবং এফ একে অপরের পাশে বসে আছে, চলো তাহলে ই আর এফ কে পাশাপাশি বসিয়ে দাও, হ্যাঁ। তারপর দেখো বলেছে এফ এ এবং ডি এর নিকটতম প্রতিবেশী নয়, আচ্ছা এফ কে না এ আর ডি এর পাশে রাখা যাবে না, তাহলে তোমরা কি করো, এফ কে তো এখানে এখানে না বসিয়ে এফ কে কি করো তোমরা,
যে বি এর পাশে এখানে এফ বসাও, এখানে ই বসাও, তাহলে দেখো তো এফ না তো এর পাশে না তো ডি এর পাশে বসেছে। হ্যাঁ, তারপরে দেখো বলছে সি হলো জি এর নিকটতম প্রতিবেশী, বা সি জি এর নিকটতম প্রতিবেশী, তাহলে সি কে এখানে বসাতে হবে, এখানে বসানো যাবে না। বোঝা গেছে কি বললাম আমি? ক্লিয়ার সবার তো? দেখো তাহলে সি জি এর নিকটতম প্রতিবেশী, তাহলে সি কে আমি এখানে বসিয়ে দিই। বাকি থাকছে একজন, কে বাকি থাকছে আমাদের? এইচ পড়ে আছে, এইচ কে এখানে বসিয়ে দাও, ব্যাস। এবার প্রশ্ন দেখো কি বলেছে, এফ এর বাম পাশে দ্বিতীয় স্থানে কে আছে? এফ, এফ তো আমাদের এখানে বাম পাশ, দেখো এফ, এফ যদি এখানে বসে, এফ এই দিক তাকিয়ে আছে, আমরা ডান দিক এই সাইড যাবে, এটার রাইট সাইড, আর এফ এর বাম সাইড এদিকে আসবে, এটার লেফট সাইড। হ্যাঁ, তাহলে বলেছে কি দ্বিতীয় স্থানে কে বসে আছে, তাহলে এফ তো এখানে 1 2, দ্বিতীয় স্থানে কে আছে বলবে? এ। এ কোথায় আছে অপশানে? বলছে এফ এর বাম পাশে দ্বিতীয় স্থানে এফ, এখানে বাম পাশ এদিকে, এদিকে দ্বিতীয় স্থানে এ থাকবে, আমাদের অপশানে এ নেই, তার মানে অপশান হয়তো কোথাও টাইপ মিস্টেক আছে। হ্যাঁ, আমাদের তাহলে উত্তর কোনটা আসছে আমি লিখে দিচ্ছি এখানে, অ্যান্সার চলে আসছে কি আমাদের? এ। বোঝা গেছে? দেখো যদি এখানে বাম পাশে না দিয়ে যদি তোমাদের বলতো যে ডান পাশে, ডান পাশে যদি বলতো তাহলে এফ এখানে, ডান পাশ বললে আমরা ডি উত্তর করতাম, ডি, যে ডি কিন্তু আমাদের অপশন বি তে দেখো রয়েছে। বোঝা গেছে কি বললাম? এই কারণে বলি যে বাম পাশ দিক কি ডান পাশ দিক যেটাই দিক, তোমাদেরকে বাম আর ডান নিয়ে কিন্তু ভালো করে খেলাটা কিন্তু মাথায় রাখতে হবে, যে কোনটা বাম দিক কোনটা ডান দিক। বোঝা গেছে কি বললাম? তাহলে বাম পাশ দিয়ে দিলে এ উত্তর, ডান পাশ দিয়ে দিলে ডি উত্তর। ক্লিয়ার সবার? চলো এবার নেক্সট প্রশ্নে দেখে নাও। 7 নম্বর দেখো কি বলেছে, বলেছে এ বি সি ডি ই এফ জি এইচ টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে একটি বর্গাকার টেবিলের চারপাশে বসে আছে। এই দেখো বলতে বলতে বর্গাকার চলে এসেছে। তোমাদেরকে বললাম না একটু আগে যে বর্গাকার টেবিল এবং গোলাকার টেবিল এই দুটোই কিন্তু তোমাদের এনটিপিসি এক্সামে প্রত্যেক শিফটে কিন্তু থাকছেই থাকছে। তাহলে বর্গাকার টেবিল বলেছে, তাহলে তোমরা কি করো, এই নাও একটি বর্গাকার টেবিল অঙ্কন করে নাও। হ্যাঁ, বর্গাকার টেবিল অঙ্কন করে নাও। তাই না? তা কি বলেছে দেখো, যে তাদের মধ্যে চারটি কোনায় বসে আছে। চারজন থাকবে কোনায়, চারজন চার কোনায়, তার মানে বাকি চারজন এই যে বাহুর মাঝখানে বসবে। হ্যাঁ, তাই তো? তবেই তো কজন হবে? 8 জন বলেছে, 8 জন হবে। হ্যাঁ, বলেছে জি টেবিলের এক কোণে বসে আছে, জি টেবিলের এক কোনায় বসে। দেখো টপ ক্লাসের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। হ্যাঁ, ভালো করে মন দিয়ে সবাই শুনবে, তোমাদের ধ্যান রেখো কিন্তু এদিকে। হ্যাঁ, যে দেখো জি টেবিলের এক কোণে বসে আছে, তাহলে টেবিলে যদি এক কোণে বসে থাকে না, জি কে আমরা এই কোণায় বসিয়ে দিলাম। ক্ষতি কোথায়? যে কোনো এক কোণায় বসাও। হ্যাঁ, বলেছে ই বসেছে জি এর বাম দিকে দ্বিতীয় স্থানে। আচ্ছা, সবাই দেখো কেন্দ্রের দিকে মুখ করে আছে, তাহলে কেন্দ্রের যদি মুখ করে থাকে ই থাকবে জি এর বাম দিকে, জি যদি এখানে থাকে তাহলে বাম সাইড এদিক পড়বে, দ্বিতীয় স্থানে বলেছে, তাহলে দ্বিতীয় স্থানে ই রাখবো, মানে এখানে ই রাখবো আমি। এফ ই এর পাশে বসে নেই, মানে এফ কে আমি এখানে বসাবো না, তাহলে এফ কে আমি এখানে বসাতে পারি, বসিয়ে দিলাম একটা জায়গায়, কারণ এফ কে আমি এখানে বসাতে পারছি না, এফ কে আমি এখানেও বসাতে পারতাম। আচ্ছা, এফ কে যে কোনো একটা জায়গায় বসাতে পারি, এই কারণে এফটাকে গোল্লা দিয়ে রাখি। তারপরে পড়ো, বলেছে এফ এবং এইচ এর মধ্যে 3 জন বসে আছে। বাহ, তাহলে এফ কে এখানে বসাবো না, এফ কে আমি এখানে বসাবো, আর এইচ কে এখানে বসাবো। তাহলে কি হবে আমাদের দেখো, তাহলে এফ আর এইচ এদের মাঝখানে 3 জন পেয়ে গেছো, এদের মাঝখানে 3 জন চলে এসছে না আমাদের। দেখো 1 জন 2 জন 3 জন, 3 জন চলে এসছে। তারপরে পরে দেখো বি এইচ এর ঠিক বামে বসে, বি এইচ এর বামে বসবে। এইচ তো এখানে, যদি কেন্দ্রে এখানে মুখ করে থাকে তাহলে বাম হাত এখানে চলে আসবে, এখানে বি কে বসিয়ে দাও। এ সি এর ডান দিকে তৃতীয়তে বসে আছে, এ সি এর ডান দিক, এ থাকবে সি এর ডান দিকে তৃতীয় স্থান। দেখো সি এর ডান দিক, তাহলে সি কে যদি এখানে বসাই তাহলে এ কে আমি এখানে বসিয়ে দিই। দেখো তো এ আছে সি এর ডান হাতে তৃতীয় স্থানে, কারণ সি তো কেন্দ্রের দিকে মুখ করে, তাহলে ডান দিক এই দিক হবে। হ্যাঁ, ডান দিক এই দিক যাবে। বোঝা গেছে কি বললাম? আচ্ছা, তারপরে বলেছে ডি। আচ্ছা, আর কে বাকি আছে আমাদের এখানে বসানো বাকি আছে আমাদের। দেখো কে বাকি আছে, বি কে বসিয়ে দিয়েছি, এ বি সি ডি, ডি বাকি আছে, ডি কে এখানে বসিয়ে দাও। ডি বাকি আছে, ডি কে বসিয়ে দিলাম। এবার দেখো কি বলেছে, যে ডি এর ডান দিকে তৃতীয় কে বসেছে, ডান দিক ডি এখানে,
ডান দিক বললে এই দিক যাবে আমাদের, এই দিকে আসবে। হ্যাঁ, 1 2 3, তাহলে তৃতীয়তে কে থাকছে আমাদের ই, আর ই অপশন কোথায়? অপশন ই দেখো, অপশন এতেই রয়েছে আমাদের ই। বোঝা গেছে? ই অপশন কোথায় রয়েছে আমাদের? এতে। চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও, শানদার প্রশ্ন। হ্যাঁ, মজা এসে যাবে প্রশ্ন দেখে তোমাদের। দেখো এই প্যাটার্নের প্রশ্নই কিন্তু তোমাদের প্রত্যেক শিফটে কিন্তু রিপিট আসে, শুধু কি ডাটাগুলো চেঞ্জ করে দিয়ে। আমি তোমাদেরকে অনেক আগে বলেছি যে এনটিপিসি এক্সামে সেম প্যাটার্নের প্রশ্ন থাকবে, ম্যাক্সিমাম শিফটে শুধু ডাটাগুলো চেঞ্জ থাকবে। বোঝা গেছে? আর দেখো তাই হচ্ছে। এইখানে বলেছে দেখো এক্স থেকে বলেছে এর মান বের করতে, তাহলে ওয়াই থেকে এখানে মান বের, তাই তো? তাহলে এবার দেখো কি হয়েছে ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর মানে এখানেও ছোট, এখানেও ছোট, এখানেও ছোট, এখানেও ছোট। তার মানে এগুলো না তোমাদের সাথে তোমাদের মাইন্ড নিয়ে খেলা করা। আর তোমাদের মাইন্ড যে ভালো খেলা করতে পারবে মাইন্ড, সেই কিন্তু এগুলো তাড়াতাড়ি দেখা মতো সলভ করতে পারবে। কারণ তোমাকে এগুলো ভাবতে হবে যে আমাদের এক্স এর মান সবগুলো ছোট সংখ্যা দিয়েছে, তার মানে এই ছোট সংখ্যা থেকে আমাকে এত বড় একটা সংখ্যা নিয়ে আসতে হবে। তার মানে যদি ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা নিয়ে আসতে হয়, তার মানে হয় তোমাকে কি করে আনতে হবে, হয় স্কোয়ার দিয়ে, না হলে কিউব দিয়ে। বাবা যদি স্কোয়ার দিয়ে আনি তো তো এই যে ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলো যা সামান্য বড় হবে। তাহলে কিউব দিয়ে ভাবো, কিউব দিয়ে তো বড় সংখ্যা আসবে। তা দেখো, তা যদি আমি 7 নিই, 7-এর কিউব করি, তাহলে বলো 7-এর কিউব কত করব? বলবে 7-এর কিউব আমাদের 343 হবে। আমাদের রয়েছে কত? 346। 346 রয়েছে, বেরিয়েছে 343। ও তাহলে কি করবে, এর সাথে আরো এক্সট্রা 3 যোগ করে দাও, তাহলে কত চলে আসবে? 346 চলে আসলো। তাহলে এখানেও সেম করো না, এই যে 9 আছে, 9-এর কিউব করো, 9-এর কিউব করো কত হয়? 9-এর কিউব বলে আমাদের চলে আসবে কত? 700। 9-এর কিউব চলে আসতে কত আমাদের? 729 চলে আসবে। ব্যাস, এর সাথে আমরা কি করবো? 3-কে যোগ করে দেবো, তাহলে কত চলে আসছে আমাদের? 700 বলবে আমাদের চলে আসবে কত? 32। 732। তাহলে এখানে কত বসছে আমাদের? 732 বসছে। তাহলে দেখো তো এটা আমাদের পুরোপুরি দেখো ভেরিফাই হয়ে গেছে, অপশন এ। তাহলে তোমাদের কি চলে আসছে? কারেক্ট আনসার চলে আসছে 732। বোঝা গেছে? এগুলো কিন্তু ম্যাক্সিমাম কি হয় দেখবে তোমাদের স্কোয়ার দিয়ে, কিউব দিয়ে, গুণ দিয়ে, যোগ দিয়ে, বিয়োগ দিয়ে। ব্যাস, এ কটা মাইন্ডে রাখো, তাহলে এই টাইপের প্রশ্ন সবগুলোকেই তোমরা আশা করি এক্সামে আরামসে সলভ করে আসতে পারবে উইথাউট টেনশন ছাড়া। হ্যাঁ, দেখো তাহলে এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে যদি, ভালো করে মন দিয়ে শোনো, যদি এত সংখ্যার সমস্ত অঙ্ককে বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়, তাহলে একে বড় থেকে ছোট ক্রমে সাজাও। সবচেয়ে বড় সংখ্যা কত? বলবে 7, তারপরে কত? 6, তারপরে কত? 5, তারপরে কত? 4, তারপরে 3, তারপরে কত চলে আসছে আমাদের? 2, তারপরে 1, তারপরে 0। দেখো তো, আচ্ছা বড় থেকে, এটা 4, বড় থেকে ছোট হিসেবে সাজিয়েছি। বলেছে তাহলে আসল সংখ্যার তুলনায় কয়টি সংখ্যার অবস্থান অপরিবর্তিত থাকবে? বাহ, মজা এসে গেল। আসল সংখ্যা এটা, সাজানোর পর এটা হয়েছে, তাহলে বলো কটা সংখ্যার স্থান অপরিবর্তিত রয়েছে? অপরিবর্তিত বলতে সংখ্যাটা চেঞ্জ হয়নি, একই আছে। আর আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র আমাদের 0 আর 0ই দেখো চেঞ্জ হয়নি, 0 আর 0ই দেখো আমাদের সেম রয়েছে, বাকি তো সব চেঞ্জ হয়ে গেছে। তার মানে একটি সংখ্যা আমাদের যেটা অপশন এতেই দেখো রয়েছে। বোঝা গেছে কি বললাম আমি? চলো তাহলে এবার নেক্সট প্রশ্ন দেখে নাও কি বলেছে। দেখো 10 নম্বর বলেছে, ভালো করে পড়বে। আর এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে বলবো যে 100% ম্যাক্সিমাম শিফটেই কিন্তু তোমাদের রিপিট থাকছে, শুধু ডাটাগুলোকে চেঞ্জ করে দিয়ে। বোঝা গেল? তাহলে কিভাবে সলভ করবে দেখো। বলেছে অক্ষরগুলির মোট সংখ্যা নির্ণয় করো। হ্যাঁ, অক্ষরগুলির মোট সংখ্যা নির্ণয় করুন, যার ঠিক পরে একটি প্রতীক চিহ্ন থাকবে, পরে একটি প্রতীক চিহ্ন দ্বারা অনুসরণ করা হয়, এবং আগে একটি সংখ্যা, মানে আগে সংখ্যা আর পরে প্রতীক। তাহলে এমন কতগুলো অক্ষর রয়েছে, মানে লেটার রয়েছে, যার পরে কি থাকবে? প্রতীক চিহ্ন, আগে কি থাকবে? একটি সংখ্যা থাকবে। তাহলে এবার তুমি দেখো কোথায় কোথায় রয়েছে। দেখো তাহলে লেটার খোঁজো যার পরে কি থাকবে? একটা প্রতীক চিহ্ন থাকবে। দেখো দেখো যদি আমি ইউ নিই, লেটার অক্ষর, এর ইউর পরে দেখো কি রয়েছে? প্রতীক চিহ্ন, আর আগে কি রয়েছে? একটা সংখ্যা রয়েছে।
তাহলে আমরা বলতে পারি যে এটা আমাদের একটা হলো। বোঝা গেছে কি বললাম? তাহলে এবার আর কি এরকম পাচ্ছ দেখো একটু ভালো করে সবাই। এই নাও, এখানে একটা দেখো পাচ্ছি আমরা, এখানে এই দেখো, এখানে একটা পেলাম না? দেখো ওয়াই, ওয়াই এর পরে একটা প্রতীক চিহ্ন আর আগে একটা সংখ্যা রয়েছে। আর কোথাও আসছে? হ্যাঁ, আর একটা আসছে দেখো, এই যে এখানে ই, ই এর পরে একটা প্রতীক চিহ্ন আর আগে একটি সংখ্যা। আর কোথাও আসবে না? বলবে আর তো কোথাও আসছে না, তাই না? তাহলে কটা পাচ্ছি আমরা এখানে? 1 2 3। 3 কোথায়? 3 দেখো আমাদের অপশন ডিতে রয়েছে। আর কি কোথাও আসবে একবার চেক করে দেখে নিতে পারো। না, আর আসবে না, তার মানে আমাদের ডি কারেক্ট আনসার চলে আসবে। চলো তাহলে পরবর্তী এবার প্রশ্ন দেখা যাক কি রয়েছে। সেম প্যাটার্নের প্রশ্ন আরো একটা রয়েছে, কারণ তোমাদের এনটিপিসি এক্সামে এই প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম শিফটেই কিন্তু থাকছে। দেখো তাহলে এবার কি বলেছে, এটা আমাদের ডান দিক আর একদিকে হচ্ছে কি আমাদের বাম দিক বলে দিয়েছে প্রশ্নে। বলেছে যদি ওপরের সিরিজে সমস্ত সংখ্যা মুছে দাও। আচ্ছা, সমস্ত সংখ্যাকে মুছে দিতে বলেছে। সংখ্যা যা আছে আমরাও কি করব? মুছে দেব। সংখ্যা এখানে রয়েছে, চলো মুছে দিই। সংখ্যা মানে প্রত্যেকটা সংখ্যাকে কি করব? আমরা মুছে দেব। চলো, চলো সংখ্যা, সমস্ত সংখ্যাকে কি করলাম? আমরা মুছে দিলাম। বলেছে তাহলে নিচের কোনটি ডান দিক থেকে ষষ্ঠের বামে চতুর্থ? বাহ, ষষ্ঠের বামে চতুর্থ, তার মানে ষষ্ঠ মানে 6, চতুর্থ মানে 4, 6 আর 4 তুমি অ্যাড করে দাও, টোটালে একবারে কত হয়ে যাবে? 10। তাহলে ডান দিক থেকে 10তম যাও, কে আছে দেখো? 1 1 2 3 4 5 6 7 8 9 10। 10তম কি পেয়ে গেলাম? টি। তাহলে টি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। বাহ, শানদার প্রশ্ন। দেখো রিজনিং কিন্তু তোমাদের আহামরি কঠিন আসবে না। যা তোমাদেরকে এই যে শেখানো হচ্ছে, তোমরা যারা এক্সাম দাওনি এখনো, এই ক্লাস দেখে যাও, দেখবে তোমরা এই প্যাটার্নের প্রশ্ন 100-এ বলবো 100% পাবেই পাবে, এইটুক শিওর। হ্যাঁ, চলো দেখো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। 12 নম্বর প্রশ্ন দেখো। 12 নম্বর প্রশ্ন সলভ করার আগে জাস্ট একটি কথা বলতে চাই যে আমরা রেলওয়ের জন্য স্পেশাল ম্যাথস এবং রিজনিং ব্যাচ লঞ্চ করেছি, যেখানে ম্যাথ পুরো একদম বেসিক থেকে এবং রিজনিংও তাই, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, এবং সাথে নিউ প্যাটার্নের প্রশ্ন তোমাদেরকে এখানে ইনক্লুড করা থাকবে। এবং তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজও সলভ করানো হবে, যাতে করে তোমরা একটি প্রশ্ন তোমাদের এক্সামে মিস না হয়। আমরা কি করছি এখানে? বেসিককে তোমাদেরকে শেখাবো, সাথে সুপার ফাস্ট কনসেপ্টে শেখাবো যে কিভাবে অপশনের সাহায্যে ম্যাথ না ইউই সলভ করা যায়, তার টেকনিকও তোমাদেরকে শিখিয়ে দেবে, যে ম্যাথ মুখে মুখে সলভ করবে এবং রিজনিং তো কি বলবো, তো খেলার ছলে সলভ করে আসবে, তাই নয় কি? চলো তাই বলবো, যারা অ্যাডমিশন দিয়ে যাচ্ছ অবশ্যই বলবো দেখো ডেসক্রিপশনে ফিউচার বাইট ইনস্টিটিউটের অ্যাপস রয়েছে, অ্যাপস থেকে ইনস্টল করে ওখানে অ্যাডমিশন নিতে পারো। আর না হলে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে সার্চ করো, সার্চ করে ওখান থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। বোঝা গেছে কি বললাম? চলো তাহলে এবার দেখে নেওয়া যাক 12 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে। দেখো 12 নম্বর বলেছে যে কমফর্ট শব্দটিতে এমন কয়টি অক্ষর জোড়া আগামী মানে আগামী এবং পিছে, মানে আগে এবং পিছে, হ্যাঁ উভয় দিক ধরে উপস্থিত রয়েছে, যেগুলির মধ্যে ইংরেজি বর্ণানুক্রমে যতগুলি অক্ষর রয়েছে। বা আমি একটু তোমাকে ভালোভাবে বলি, দেখো বলেছে এই যে আমাদের শব্দটি রয়েছে, এই শব্দে কত জোড়া সব অক্ষর রয়েছে, যাদের মধ্যে কত জোড়া অক্ষর রয়েছে, যাদের মধ্যে যতটা দূরত্ব হবে বর্ণমালার মধ্যে, মানে বর্ণমালা বলতে এবিসিডি, হ্যাঁ ওই এবিসিডির মধ্যেও ঠিক ততটাই দূরত্ব হবে। বোঝা গেছে কনসেপ্ট? প্রশ্ন কি বুঝতে পেরেছো? এবার সলভ করো তাহলে দেখি যে তোমাদের কারেক্ট আনসার কত পাচ্ছে এই যে 4টে অপশনের মধ্যে। চলো দেখি সলভ করো, পারো কিনা দেখা যাক। হ্যাঁ দেখো কি বলেছে তাহলে, তাহলে আগে এবং পিছিয়ে আমরা দুরকমই নিতে পারবো, তাই নয় কি? তাহলে দেখো তো কত জোড়া শব্দ যাদের মধ্যে এখানে যতটা দূরত্ব হবে বর্ণমালাও ঠিক ততটাই দূরত্ব হবে। হ্যাঁ দেখো সি আর এফ আমি একটা নিতে পারি, সি থেকে এফ এখানে কত ডিস্টেন্স? 1 2 3 ঘর। দেখো তো বর্ণমালায়ও সি থেকে এফ 3 ঘর ডিস্টেন্স কিনা? বলবে সি তো আমাদের 3, এফ হচ্ছে 6, 6 থেকে 3 বাদ দাও, 3ই ডিস্টেন্স পাচ্ছ, তার মানে এটা একটা জোড়া তোমরা পেলে।
সিআরএফ এক জোড়া পেলে। বোঝা গেছে যে এখানেও 3 ঘর ডিস্টেন্স হচ্ছে, আমাদের ওই এবিসিডির মধ্যেও 3 ঘর ডিস্টেন্স রয়েছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো এবার? চলো তারপর দেখো টিএস, টিএস এখানেও এক ঘর, টি এর পরেই এস, এবিসিডির মধ্যে যাও দেখো টিএস, তাহলে টি আর এস নিয়ে নাও। বোঝা গেছে? তাহলে আবার দেখো কি হচ্ছে এখানে, দেখো এই ও থেকে টি তে যাও, ও থেকে টি ক ঘর হচ্ছে এখানে, 1 2 3 4 5 ঘর। দেখো তো এবিসিডি তো যাও তো একটু গণনা করো না যে টি আর ওর মধ্যে 5 ঘর আছে কিনা। বলবে অবশ্যই, কারণ টি আমাদের 20তম লেটার, ও হচ্ছে 15তম লেটার, 20 থেকে 15 বাদ দিলে 5 চলে আসে, তার মানে ওখানেও 5 ঘর গ্যাপ রয়েছে, এখানেও 5 ঘর গ্যাপ। তাহলে এই কারণে আমরা বলতে পারি যে টি আর ও আমাদের একটা জোড়া আসবে। বোঝা গেছে? তাহলে আর কি আসছে দেখো, এ ও আর ও আর এস কি একটা আসবে, যে ও দেখো এস হচ্ছে আমাদের 19 আর ও হচ্ছে আমাদের 15, তাহলে 19 থেকে 15 বাদ দিলে 4 হয়, এখানে কি 4 ঘর গ্যাপ আসছে? বলবে 1 2 3, না এখানে আমাদের 4 ঘর আসছে না, এই কারণে আমরা ও আর এস কিন্তু নিতে পারবো না, কারণ আমাদের এখানে 3 ঘর গ্যাপ আসছে। বোঝা গেছে কি বলেছি? তাহলে আর কি আসছে দেখো, আচ্ছা আমরা এম আর ও নিতে পারি কি, এম আর ও, এম ও, এম তো 13 আর ও কত আমাদের 15, 15 থেকে 13 বাদ দিলে 2 হয়, তার মানে এবিসিডির মধ্যে 2 ঘর গ্যাপ থাকছে, এখানেও দেখো 1 ঘর 2 ঘর গ্যাপ আছে, তাহলে আমরা এমও একটা নিতে পারি, এমও। আর কি পাওয়া যাবে দেখো তো, আর পাওয়া যাচ্ছে? তোমরা পেয়েছো কি আর? হ্যাঁ? তাহলে এখানে কটা পাচ্ছি আমরা জোড়া? বলবে 1টা 2টো 3টে 4টে, 4 জোড়া পাচ্ছি, আর 4 জোড়া দেখো আমাদের অপশন ডিতে রয়েছে। বোঝা গেছে যে এই টাইপের রিজনিং আসলে তোমাকে একটু তো মাইন্ড খাটাতেই হবে, যে এখানে যতটা ডিস্টেন্স তোমাদের থাকবে তোমাদের ওই এবিসিডি মানে বর্ণমালা তো ঠিক ততটাই ডিস্টেন্স থাকতে হবে। বোঝা গেছে সবার? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও। বলেছে এম বি আর এর কোড বলেছে 27, দেখো কোডিং ডিকোডিং থেকে এই টাইপের প্রশ্ন থাকছে। তা উপরন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে। সমস্ত প্রশ্ন কালেক্ট করে নিয়ে আসা হয়েছে শুধু তোমাদের জন্য, যাতে করে তোমরা এক্সামে আরামসে কোনো টেনশন ছাড়া রিল্যাক্সে এক্সামে পরীক্ষা দিয়ে আসতে পারো। হ্যাঁ স্যার তো বলে দিয়েছেন আমাদের এই টাইপের প্রশ্ন আসবে মানে আসবে। বোঝা গেছে? এই কারণে রিল্যাক্সে এক্সাম দাও, দেখো এক্সামও তোমাদের ভালো হবে। এম্বার বলেছে 27, তাই না? ব্রাউন বলেছে 14, তাহলে কিভাবে আসছে দেখো। তাহলে তোমরা কিন্তু সবারই আগে কোড বসাও। এর কোড 1, এম এর কোড হচ্ছে আমাদের 13, বি এর 2, ই এর 5, আর এর কত 18। তাহলে এবার এদের সবাইকে যোগ করে দাও, মানে এদের সবাইকে এবার অ্যাড করো, তাহলে কত আসছে দেখো। বলবে 18 আর 2 20, 13 আর 5 18, 18 আর 19, তাহলে 20 আর 19 যদি অ্যাড করে দাও তাহলে কত চলে আসছে? বলবে 39, 39। তার মানে এদের সবার যোগফল আমরা কত পেয়েছি? বলবে এদের সবার যোগফল আমরা পেয়েছি 39 পেয়ে গেছি, কিন্তু আমাদের তো ওখানে 39 নেই, 27 রয়েছে। তাহলে একটু ভাবো যে কিভাবে আসতে পারে 39 থেকে 27। দেখো তো এদের এদের ইউনিট ডিজিটকে গুণ করে দাও, 3 আর 9 গুণ করলে কত হয়? বলবে 3 9 27, তার মানে দেখো 27 আমাদের পারফেক্ট হয়েছে। সে তাহলে এটা যেভাবে হয়েছে তোমাদের ব্রাউনও ঠিক সেম ভাবেই আসবে, গ্রিনও ঠিক সেম ভাবেই আসবে। চলো তাহলে গ্রিনটাকে সলভ করো। দেখো জি এর মান কত? 7 প্লাস আর এর মান 18 প্লাস ই এর মান 5 আবার 5, এন এর মান 14। তাহলে এবার এদের সবাইকে অ্যাড করে দাও, যে 5 5 10, 10 আর 14 কত চলে আসছে আমাদের? 24, 24 এখানে 18 আর সাথে কত হচ্ছে আমাদের? বলবে 18 আর সাথে চলে আসছে আমাদের 25, তাহলে 25 25 আর 24 কে এবার কি করব আমরা? অ্যাড করে দেবো, তাহলে চলে আসবে কত আমাদের? 5 10 0 হাতে 1 2, আচ্ছা 24 তো এটা, তাহলে 49 চলে আসবে। কত চলে আসবে আমাদের যোগ করলে? বলবে 49। তাহলে এদের এবার ইউনিট ডিজিট গুণ করে দাও, 4 আর 9 গুণ করলে কত হয়? বলবে 36। ব্যাস, তাহলে 36 তোমাদের উত্তর আসবে। এবার দেখো অপশন সিতেই দেখো তোমাদের 36 রয়েছে।
বোঝা গেছে কি বললাম? সমস্ত প্রশ্ন এই যে কোডিং ডিকোডিং থেকে যে সমস্ত প্রশ্ন আসবে এই টাইপের, একটু তোমাদের হয়তো টাফ থাকতে পারে, তাই বলে আহামরি টাফ থাকবে না যে তোমরা পারবে না, আরামসে পারবে, শুধু একটু প্র্যাকটিস করতে হবে। এবং আমার পেড ব্যাচে যারা রয়েছে তারা অবশ্যই জানো যে তোমাদেরকে আমি বলে দিয়েছি এবং সলভও করে দিয়েছি যে কোন কোন টাইপের প্রশ্ন আসে, সমস্ত কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তাই আশা করি তোমাদের তো কোনো প্রশ্নই আসে না যে না পারার। হ্যাঁ, যাই হোক, দেখো শানদার প্রশ্ন, এই নাও লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই টাইপের। বলেছে যে কি বলেছে দেখো, এতকে এটা বলে মানে এটাকে এটা বলছে, এর কোড বলেছে এটা, এর কোড বলেছে এটা, তাহলে বলেছে যে ডি এর কোড কি হবে। বাহ, শানদার প্রশ্ন। দেখো তোমাদের জন্য আমি কি করছি, নিচে একটু সাজিয়ে লিখে দিই যাতে এই একটি প্রশ্ন সলভ করে তোমাদের আরামসে এই টাইপের প্রশ্ন যাই দিক করে আসতে পারো। দেখো আমি তো চাইলে প্রশ্ন ওখানে সলভ করে ফেলতে পারতাম, কিন্তু তোমাদের সুবিধার্থে একবার লিখে নিচ্ছি। হ্যাঁ, তাই নাও লিখে নিলাম কেন, দেখো তাহলে তোমাদের এবার বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের কি কার কোড বেরোতে হচ্ছে ডি, মানে আমাদের এই দেখো এখানে কোথাও ডি নেই, শুধু একমাত্র এখানে রয়েছে, তার মানে এই ডি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে ডি এর মান যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে আর এর মান, এর মান, সি এর মানকে ক্যান্সেল আউট করতে হবে। মানে আর এর যা কোড হবে, এর কোড যা হবে, সি এর যা এখানে কোড বেরোবে তাকে ক্যান্সেল আউট করতে হবে। তাহলে ক্যান্সেল আউট কিভাবে করবে দেখো তো, আমাদের এখানে এ রয়েছে আর লাস্ট লাইনে প্যাকের এখানে এ রয়েছে, তাহলে এ এ দুটো মিলেছে, মিললো। তাহলে এবার এখানে তুমি সংখ্যা মেলাও, দেখো তো প্রথম লাইন আর লাস্ট লাইনে কোন সংখ্যাটা মিলছে, দেখো ভালো করে ফলো করো, দেখো কোন সংখ্যা মিলছে, যে ফার্স্ট লাইন আর লাস্ট লাইন। বলবে স্যার আমাদের 9 আর 9 মিলছে, তাহলে 9 কে আমরা কি করব, ক্যান্সেল করে দেবো। বোঝা গেছে কি বললাম? এবার তারপরে দেখো, দেখো এখানে সি আবার এখানেও সি আছে, মানে প্রথম লাইন আর লাস্ট লাইন। তাহলে প্রথম লাইন আর লাস্ট লাইন দেখো কোনটা মিলছে, দেখো 7 আর 7 মিলছে, চলো 7 7 কে ক্যান্সেল করে দাও। তারপর দেখো প্রথম দেখো এবার আর রয়েছে এখানে, আর রয়েছে এখানে, আর আর আর, আচ্ছা যেগুলো মিলছে ক্যান্সেল তো করে দাও। হ্যাঁ, আর এখানে আর এখানে, মানে প্রথম লাইন আর সেকেন্ড লাইন কোন সংখ্যা মিলছে, বলবে 5 আর 5 মিলছে, ব্যাস তাহলে এদেরকে ক্যান্সেল করে দাও। তাহলে এবার পড়ে থাকলো কত, 3, 3টা তাহলে কার কোড বলবে, আমাদের ডি এর কোড। তাহলে ডি ইকুয়াল টু আমরা কি বলবো, বলবো 3, ডি এর কোড 3 হবে, 3 আমাদের অপশন এ তে রয়েছে। বোঝা গেছে কি বললাম আমি, অপশন এ। আরে এই টাইপের প্রশ্ন রেলওয়ে এক্সাম এবং এসএসসি যে কোনো এক্সামে, মানে এসএসসি সিজিএল দাও, সিএসএল দাও, সিপিও দাও, সমস্ত এক্সাম, হ্যাঁ সমস্ত এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন একটি থেকেই থাকে। বোঝা গেছে কি বললাম? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও। এই নাও ডিরেকশন, দেখো দিক নির্ণয়, দিক নির্ণয় থেকেও কিন্তু তোমাদের দুটো প্রশ্ন থাকবে। হ্যাঁ, দুটো প্রশ্ন কম্পালসারি ধরতে পারো, একটা তো থাকবেই, এটা তো কম্পালসারি, কিন্তু দুটো প্রশ্ন থাকার সম্ভাবনাটাই সব থেকে বেশি। দেখো কি বলেছে তাহলে প্রশ্নে, বলেছে একজন ব্যক্তি পূর্ব দিকে 15 কিমি ভ্রমণ করেন। আচ্ছা, তাহলে আশা করি সবাই এটা জানো যে এটা আমাদের নর্থ, এটা আমাদের সাউথ, এদিক হচ্ছে আমাদের ইস্ট হয়, এটা আমাদের ওয়েস্ট হয়। হ্যাঁ, তা বলেছে পূর্ব দিকে 15 কিমি, ধরো আমি এখান থেকে যাত্রা স্টার্ট করছি, পূর্ব দিকে বলতে আমি এদিক যাব, কারণ আমাদের পূর্ব এটা, ওইদিকে, এই কারণে আমি ওইদিকে 15 কিমি যাচ্ছি। তারপর ডান দিকে মোড় নেয়। দেখো এগুলো করার সময় তুমি তোমাকে দিয়ে ভাববে যে যদি আমি পূর্ব দিকে যেতাম, পূর্ব দিকে ধরো গেলাম, এবার আমি ডান দিক ঘুরবো, তার মানে এই দিক ঘুরবো, এই দিক ঘুরবো, তাই না? তাহলে এখানে যদি পূর্ব দিক যায়, ডান দিক কোথায় পড়বে, বলবে নিচের দিকে, নিচের দিকে। হ্যাঁ, ডান দিক, তাহলে ডান দিকে বলেছে কত, 20 কিমি, 20 কিমি, তাহলে এখানে 20 কিমি লিখে দাও। বলেছে এরপর সে বামে মোড় নেয়, মানে দেখো আমি এই দিক যাচ্ছি, এবার সোজা যাচ্ছি, বাম দিক মুড়বো, তাহলে কোন দিক যাবো, বাঁ হাত কোন দিক, এই দিক, তাহলে এই দিক যাবো। বোঝা গেছে? এইভাবে নিজেকে নিয়ে ভাববে। তাহলে বাঁ দিকে মোড় নিয়ে কত গিয়েছে, বলবে 30 গিয়েছে, তাহলে এই নাও 30, 30-এর দাগটা এই কারণে একটু বড় করে দিলাম। বলেছে অবশেষে সে ডান দিকে মোড় নেয়, তাহলে আমি এই দিক যাচ্ছি, এই সোজা যাচ্ছি, এবার ডান দিকে মোড় নেবো, মানে এই দিকে আসবো, তাহলে এই সোজা, তাহলে আমি এই দিক যাচ্ছিলাম, ডান দিকে মোড় নেবো, মানে নিচের দিকে চলে আসবো, তাহলে নিচের দিকে চলে আসো, এই নাও চলে আসলাম। চলে এসে বলছে 40 কিমি, তাহলে 40 কিমি দাগ একদম শেষ প্রান্তে করে দিলাম, 40 কিমি। বলছে এবার শুরুর স্থান, শুরু তো এখান থেকে, শুরু আমাদের এখান থেকে শুরু,
এবং গন্তব্যস্থলের মধ্যে সর্বনিম্ন দূরত্ব। গন্তব্যস্থল কোথায়? এখানে। তাহলে বলেছে যে এই যে এখান থেকে আমার এইটা দূরত্ব চেয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? এখান থেকে এইটুকু দূরত্ব চেয়েছে। তাহলে আমি যদি এখান থেকে এইটুকু দূরত্ব বের করতে চাই তাহলে কিভাবে বের করবে? দেখো দেখো তোমরা এভাবে বলতে পারো না যে স্যার আমি এখান থেকে এইভাবে ডট লাইন টেনে দেবো, ডট লাইন টেনে দেবো, দিয়ে আবার এরকম নিচে ডট লাইন নামিয়ে দেবো। তাহলে দেখো তো পুরোটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা? এই পুরোটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা, যার এটাকে আমরা কি বলছি? অতিভুজ বলছি, তাই না? লম্ব ভূমি। তাহলে দেখো এবার এইখান থেকে এইটুক যদি আমাদের 20 হয় তাহলে এখান থেকে এই যে এখান থেকে এইটুক নিশ্চয়ই 20 আমাদের হবে, 20 হবে। হ্যাঁ, আবার এখান থেকে এইটুক যদি 30 হয় তাহলে এখান থেকে এইটুক কত হবে? বলবে এখান থেকে এইটুক আমাদের 30 হবে। তাহলে এবার তোমরা বলো যে পুরোটা এখান থেকে এই পর্যন্ত পুরোটা কত হবে? বলবে 30 আর 15 যোগ করে দেবো, কত চলে আসবে? 30 আর 15 যোগ করলে চলে আসছে আমাদের 45, মানে 45 পুরোটা। তাহলে সেম এখান থেকে এই পুরোটাকে যদি যোগ করে দাও কত চলে আসবে? 40 আর 20 যোগ করে আসে কত? 60। তাহলে দেখো তুমি এবার এই পুরোটা জেনে পেয়ে গেছো, এই পুরোটাও পেয়ে গেছো, শুধু অতিভুজটা দরকার। আর অতিভুজ কিভাবে বের করে? বলবে হাইপোটেনিয়াস। হাইপোটেনিয়াস বের করে আমাদের ইকুয়াল টু রুট ওভার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। হ্যাঁ, বেসের স্কোয়ার। তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার করে দাও, কত চলে আসবে তোমাদের? 60-এর স্কোয়ার করে দাও প্লাস আর এদিকে 45-এর স্কোয়ার করে দাও। তাহলে 60-এর কত চলে আসছে? বলবে 3600 আর 45-এ কত চলে আসে? বলবে 2025 চলে আসবে। হ্যাঁ, দেখো তাহলে এবারে এদেরকে অ্যাড করে দাও, কত চলে আসছে? এবার দেখো 3600 আর হচ্ছে 2025 অ্যাড করলে কত পেয়ে যাবো আমরা? 25 বসিয়ে দাও, 6 5 মানে কত চলে আসছে আমাদের? 5625। তাহলে 5625 কি হবে আমাদের? আন্ডার রুট হবে। তাহলে 5625 কার বর্গমূল? 5625 কার বর্গমূল? বলবে আমাদের 75, মানে তাহলে অপশন বি তে চলে আসবে। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার সবার? এই প্রশ্নটা একটু লেন্দি এবং একটু টাফ রয়েছে, বাট তোমাদের কাছে আশা করি ইজি, যদি তোমরা প্রপার ভালো করে দেখো এবং মাইন্ডে নিয়ে নাও। আর বাড়িতে এই লেভেলেরই কিন্তু প্র্যাকটিস বাড়িতে সবাই কিন্তু বারবার বলছি করবে। আর প্র্যাকটিসের জন্য কোথায় অ্যাড হয়ে যাবে? প্র্যাকটিসের জন্য সবাইকে বলবো যে ফিউচার ব্রাইট পরিবারের দেখো তোমাদের জন্যই পুরো সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রাম চ্যানেলে ওখানে তোমাদের পিডিএফ দেওয়া হয়। তাই পিডিএফটা তোমরা সবাই ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করবে। আর হ্যাঁ, যার শেষ হওয়ার আগে আরেকটি কথা বলি, যারা অ্যাডমিশন নিতে চাইছো রেলওয়ে স্পেশাল ব্যাচ এবং ম্যাথ রিজনিং স্পেশাল, যারা অনলি ফর বলতে চাও যে স্যার ম্যাথ এবং রিজনিং স্পেশাল নিতে চাইছি, তাদের জন্য বলবো যে এটা একদম পারফেক্ট। যে এখানে তোমাদের ম্যাথ না পুরো জল ভাত বানিয়ে দেওয়া হবে, পুরো বেসিক টু অ্যাডভান্স, মানে সুপার ফাস্ট টেকনিক, যেটা এফবিআই তোমাদেরকে সুপার ফাস্ট টেকনিক প্রোভাইড করে। বোঝা গেছে? তা চলো যে আজকে আমাদের রিজনিং এই পর্যন্তই ক্লোজ। কেমন লাগলো তোমাদের ক্লাসটি? আশা করি সবার ভালো রয়েছে। তা সবাই কিন্তু বলবো অবশ্যই একটি প্যারাসা কমেন্ট, এবং তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।